गिरे था जिस्म पाक पर भोर से जब गिरे फर्श खाके पर या हुसैन या हुसैन या हुसैन मजलूम या हुसैन या हुसैन या हुसैन मजलूम। পবিত্র আশুরা তাজিয়া মিছিল ভক্তদের ঢল, ইয়া হোসেন ধ্বনিতে মাতম, বিভেদ ভুলে এগিয়ে যাওয়ার শপথ। জঙ্গিনার ভিসার মেয়াদ শেষ হওয়ায় মালয়েশিয়া থেকে ফিরেছে 3 শ্রমিক, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, দেশে জঙ্গি না থাকার দাবি। 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। সরকার ও সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা বিএনপির, সংস্কার বিরোধী প্রমাণে অপপ্রচারের অভিযোগ। জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যাহত করতে চায় একটি দল, বলছে জামায়াত, জাতীয় নির্বাচনের আগে বিচার ও স্থানীয় নির্বাচন দাবি। এনসিপির দেশ গড়তে জুলাই পথযাত্রা এখন চাঁপাইনবাবগঞ্জে, নবাবগঞ্জ সরকারি কলেজে পথসভায় বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা। যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনায় বসছে ইসরায়েল হামাস, সোমবার ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক, ফের উত্তাল তেল আবিব। এবং দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে র্যাঙ্কিংয়ের সুখবর পেল মেহেদী মিরাজের দল, 1 ধাপ এগিয়ে 9 নম্বরে বাংলাদেশ দল। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। 61 হিজরির এই দিনে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন সহ 72 জন। দিনটি স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। ইয়া হোসেন ধ্বনিতে শোক প্রকাশ করেন তারা। এ সময় বিভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের ঐক্য করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শোকের এই মাতম পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসলমানদের। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকাল 10টায় রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়া থেকে বের হয় 10 মহরমের প্রধান তাজিয়া মিছিল। মিছিলের সামনে ঠাঁই পায় কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম, দুলদুল ঘোড়া, জুলজান ও কয়েকটি তাজিয়া। চোখে সুরমা, মুখে শোকের স্লোগান, গায়ে কালো পাঞ্জাবি, কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে মিছিলে অংশ নিয়েছেন নানা বয়সী মানুষ। মিছিলে অংশ নিয়ে হাই হোসেন বলে শোকের মাতমে শরিক হয়েছেন তারা, করেছেন শোক প্রকাশ। দিনটি হচ্ছে শোকের মাস, মুহররমের মাস। আমরা নবীর উম্মত, ওই হিসেবে আজকের এই মাসে আমরা খুব শোক প্রকাশ করছি। ফ্যামিলি থেকে যদি কেউ মারা যায়, যেমন আমরা শোক পালন করি, আজকে আমাদের এইটাই দরকার। তার কারণ হলো আমাদের জন্য, উম্মতের জন্য তারা পানি খায়নি হযরত ইমাম হাসান হোসেন। দিন আমরা এখানে থাকবো, এখানে এসেছি আমরা, একটা শোকের দিন, এই জন্য এখানে আসছি। আজকের দিনটা আমাদের উৎসব না, আজকের দিনটা আমাদের আনন্দ না, আজকের দিনটা জাস্ট আমাদের শোক গাম। পুরো বিশ্বের মুসলমানদের ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তারা। দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসার প্রত্যয় জানান। দেশের মধ্যে শান্তি ফাসলা হয়, ঠিক আছে, আর রোগ জীবনের জন্য একটু দোয়া চাইছে। ছোটবেলা থেকে দেখে আসছে যে এখানে উমরা হয়, তো আমার মেয়ের জন্য কেমন দিয়েছিল, আমরা সবসময় আসি, ভালো লাগে, এই জন্য আর কি এখানে আসা। মাওলা হোসেন আসসালাতু আসসালাম আমাদের যে ন্যায়ের শিক্ষা দিয়েছে, সব সময় সঠিক এবং সত্যের পথে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাই আমরা আসলে এই দিন থেকে পেতে চাই। শিক্ষা একটাই, সবাইকে ভালোবাসতে হবে। বিশ্ব থেকে আমরা একটা আওয়াজ তুলছি কি মুসলমান তোমরা সব এক হও, ইহুদিদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে তাদেরকে প্রতিবাদ করো। আমরা সুন্নি মুসলিম, কিন্তু আমাদের বিশ্বাস যে আল্লাহ উনাদের উসিলা আমাদের মাফ করবেন। হোসেনী দালান রোড, বক্সিবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, আজিমপুর চৌরাস্তা মোড় ও নীলক্ষেত মোড় হয়ে ধানমন্ডি লেকে অস্থায়ী কারবালায় শেষ হয় তাজিয়া মিছিল। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, তাজিয়া মিছিলের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। মিছিল এখন কোথায় অবস্থান করছে, কি বলছেন অংশগ্রহণকারীরা, জানাবেন। ডানা, এই মুহূর্তে আমি ধানমন্ডির জিগাতলায় অবস্থান করছি এবং ইয়া হোসেন ধ্বনির মাধ্যমে সকাল থেকে যেই তাজিয়া মিছিল শুরু হয়েছে, শোক মিছিল শুরু হয়েছে, সেটি জিগাতলায় এসে, জিগাতলা ধানমন্ডির লেকের পাশে এসে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে ইয়া হোসেনের স্মরণে যে মাতম তারা করে থাকে, আজকে আনুষ্ঠানিকভাবে শেষবারের মতো তারা
এখানে পেছনে মাতম করতে দেখতে পাচ্ছি আমরা। এবং এছাড়া তাদের যেই আলম বলে যেগুলো পতাকা দেখতে পাচ্ছেন বা সারা পথেই আপনারা দেখেছেন পতাকাগুলো, সেটি তাদের একটি প্রতীক এবং সেটি ধানমন্ডি লেকের পানিতে তারা বলে যে আসলে ঠান্ডা করবে, এরকম একটা তাদের মধ্যে একটা প্রচলিত রীতি রয়েছে। আর সেই প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করছে এবং এই পতাকাগুলো তারা এই মুহূর্তে একে একে খুলে নিচ্ছেন এবং সেই পতাকার কাপড় এবং উপরে যেই কাঠের যেই প্রতীকগুলো রয়েছে সেগুলো তারা ধানমন্ডি লেকের পানিতে ঠান্ডা করবেন এবং সেটি তারা পরবর্তীতে তারা আবার তাদের সঙ্গে করে নিয়ে যাবেন ধানমন্ডি থেকে হস্তি দালানের ইমামবাড়া পর্যন্ত। এছাড়া কারবালার যে ইতিহাস, সেই ইতিহাস খুব নির্মম একটি ইতিহাস মুসলিমদের জন্য। এবং হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আসলে হত্যা করা হয় মুহররম মাসের 10 তারিখে এবং তারই স্মরণে এই আজকের যে আশুরা সেটি পালন হয়ে আসছে। এবং এটি সকাল 10টায় হস্তি দালান রোডের যে ইমামবাড়া সেখান থেকে শুরু হয়েছে এবং এটি এখানে ধানমন্ডির জিগাতলা লেকে এসে দুপুর 2টা নাগাদ আজকে শেষ হয়েছে। এবং সর্বশেষবারের মতো যে মাতম আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, তারা এর মধ্য দিয়ে আজকে আনুষ্ঠানিকতা সেটি তারা শেষ করবে। এবং এখানে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশার নয়, সবাই একই সাথে মাতম করছেন এবং মাতমে অংশগ্রহণ করছেন। এবং শেষ দিকের যে আনুষ্ঠানিকতা সেটিও তারা কিন্তু সম্পন্ন করার মধ্য দিয়ে রয়েছেন। তো আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই এই জায়গার যেই মাতম পরে সেটি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এবং আমরা ধানমন্ডি জিগাতলা থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। তো ডানা, আমার কাছে আশুরার তাজিয়া মিছিলের আজকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। রাজধানী তাজিয়া মিছিলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর পাশাপাশি বরিশাল, খুলনা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় হয়েছে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেয়। এ সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহর মতো সত্যের পথে অটল এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান তারা। বিস্তারিত অঙ্কুন চৌধুরী রিপোর্টে। কারবালার শোকবহ দিনের স্মরণে রোববার সকালে 11টায় বরিশালের নতুন বাজার থেকে বের হয় তাজিয়া মিছিল। পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে এই মিছিলে ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার, পতাকা, ধর্মীয় স্লোগান নিয়ে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। ধর্মীয় অনুভূতির এই গভীরতায় নগরবাসীর মনে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয় পবিত্র আশুরা। শোক সভায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা জানান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দেন সত্য ও ন্যায়ের পথে থাকা এবং অন্যায়ের কাছে মাথা নত না করা। আলোচনা শেষে আলতাপুর লেনের ইমামবাড়ি থেকে বরিশালে শোক মিছিল বের হয়। চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। হাই হোসেন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শুরুর আগে ইমামবাড়াতে অনুষ্ঠিত হয় মার্শিয়া ও মজলিস। এখানে মানবতারও বিষয় আছে, তাই আমরা যেন মানবতাকে না ভুলি, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা জালিমের বিরুদ্ধে, সে যেই হোক, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এবং কারবালার শিক্ষা হচ্ছে এটা। রাজশাহী রেলগেট এলাকা ও শিয়া মসজিদ থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্তমানে দেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয়, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরেছেন। বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেল 27 জুন ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানান। পরে দেশটির পুলিশ প্রধান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, আটক সবাই মালয়েশিয়ার কারখানা, নির্মাণ ও সেবা খাতে কাজ করছিলেন, যার মধ্যে 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি বলেন, আগে জঙ্গি থাকার কথা শোনা গেলেও গেল 10 মাসে তাদের কোনো অস্তিত্ব মিলেনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি।
আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? মালয়েশিয়া ফেরত 3 বাংলাদেশি জঙ্গি নয় উল্লেখ করে উপদেষ্টা জানান তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে। 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু এনবিআর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হলেও বর্তমানে তা কেটে গেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন আগে এনবিআর একটু সমস্যা ছিল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। একটি মহল বিএনপির সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ তৈরি হয়, তেমনি নির্বাচিত সংস্কার ও সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়ে পড়ে। এ নিয়ে আরো জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর গুলশান কার্যালয়ে সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান ও বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে জনমনে। তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে। অনেক বিষয়ে ছাড় দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে বিএনপি সহযোগিতা করছে বলে জানান মির্জা ফখরুল। ঐকমত্যের বিভিন্ন ইস্যুও তুলে ধরেন তিনি। উল্লেখযোগ্য 70 অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, 2 বিষয়ে আমরা ছাড় দিয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও আমরা আমাদের প্রস্তাব থেকে সরে এসে একমত হয়েছি। জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হওয়ায় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাসে সংস্কার আনার জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও আমরা একমত হয়েছি। এরপরও বিশেষ মহল ও চক্র বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। ইভিএম এর মতো ব্যর্থ প্রকল্পের উদাহরণ টেনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির মতো নতুন ধারণা এনে নির্বাচন ব্যবস্থাকে বদলে ফেলার চেষ্টা হচ্ছে। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনার কারো? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে ঐকমত্যের বিষয়ে বিএনপি আশাবাদী বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা জুলাই আগস্ট পক্ষের শক্তি নয় বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতারা। আপনার নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, মৌলিক সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সকালে পবিত্র আশুরার আলোচনা ও দোয়া মাহফিলে এমন দাবি জানান দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, যারা এতদিন দেশের ক্ষতি করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী দোসরদের বিতাড়িত করতে না পারলে দেশে গণতন্ত্র ফিরবে না বলেও জানান জামায়াত নেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরানো পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠান। এতে অংশ নিয়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অভিযোগ করেন, 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা করছে কয়েকটি দল। গণতান্ত্রিক চর্চা নিয়ে যদি ছিনিমিনি খেলেন, জনগণের মান ইজ্জত নিয়ে যদি ছিনিমিনি খেলেন, জনগণের জীবন নিয়ে যদি ছিনিমিনি খেলেন, তাহলে বারবার আমাদের সামনে
জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ফিরে ফিরে আসবেই। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও করেন তিনি। জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস, এটা যদি ক্ষতি হয় তাহলে গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু স্থানীয় নির্বাচন যদি গোলমালও হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। সেজন্য টেস্ট করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। যতদিন এদেশে আওয়ামী দোসররা থাকবে ততদিন সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিন দাবিকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন চাঁপাইনবাবগঞ্জে। শহরের শান্তিমোড় থেকেই পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা। পদযাত্রা শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় বক্তব্য রাখবেন তারা। পরে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান এবং কাজী শাহেদ। শুরুতে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। তারেক, চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচিতে এনসিপি নেতারা কি বলছেন? শিক্ষার্থী এবং এনসিপির যে আজকে জুলাই পদযাত্রা, সে জুলাই পদযাত্রাটি কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড় থেকে শুরু হয়েছে। বড়েন্দারা মোড়, বাতেনখার মোড়, গাবতলা মোড় ঘুরছে কিন্তু এখন এই পদযাত্রাতে আমরা দেখেছি এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন এবং নাহিদ ইসলাম, সার্জিস আলম তারা কিন্তু উপস্থিত আছেন। এই মুহূর্তে কিন্তু এনসিপির নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে। তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। মিছিলে মুখরিত নানান স্লোগানে মিছিলটি কিন্তু এই মুহূর্তে গাবতলা প্রদক্ষিণ করছে। গাবতলা প্রদক্ষিণ করেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে একটি পথসভায় তারা বক্তব্য রাখবেন। পথসভাতে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারা কিন্তু বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবেন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলাম এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ, সার্জিস আলম, তারাও কিন্তু মানুষজনের প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং মানুষজনের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করার চেষ্টা করছেন এবং এনসিপি যে বার্তা, সে বার্তা তারা পৌঁছে দিচ্ছেন আজকে জুলাই পদযাত্রা থেকে। এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ। আমরা দেখেছি এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, নাহিদ ইসলাম, আক্তার হোসেন, এছাড়া কিন্তু নারী নেত্রীরা কিন্তু এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে আমরা দেখেছি নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং আক্তার হোসেন, এছাড়া কিন্তু আসিফ, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু মিছিলের অগ্রভাগে তারা কিন্তু নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি সামনে সারিতে তাসনিম জারা এবং চাঁপাইনবাবগঞ্জের যারা নারী নেত্রী ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের বৈষম্যবিরোধী শিক্ষার্থী যারা ছিলেন, তারা কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন নারী নেত্রীকে আমরা যুক্ত করতে চাই। আজকে মিছিল থেকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা মূলত চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, অগ্রগতি, পুনর্গঠনের বার্তা দিতে যাচ্ছি। আপনারা দেখেছেন এই স্বাধীনতার 54 বছর পরেও পর্যায়ক্রমে অনেক রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। চাঁপাইনবাবগঞ্জে রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই আমরা আশানুরূপ কোনো উন্নয়ন দেখতে পাইনি। এই যে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, এখানে আম ভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। কর্মসংস্থানের জন্য হাহাকার করতে হবে আমার চাঁপাইনবাবগঞ্জের মানুষকে। চাঁপাইনবাবগঞ্জের আম শিল্প রয়েছে, এই আম শিল্পকে কেন্দ্র করেই তারা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা হয়নি। 24-এর গণ অভ্যুত্থানে
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে নায়করা তারা আমাদের চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এসেছে, আমরা খুবই আনন্দিত। আমরা চাচ্ছি তাদের মাধ্যমে আমাদের চাঁপাইনবাবগঞ্জের থ্যাংক ইউ জি দাদা, আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে যারা স্থানীয় নেত্রী আছে তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া দিচ্ছেন, তারা কিন্তু বলছেন যে আজকে তারা চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি নিয়ে তারা কিন্তু কাজ করবে, এটি প্রত্যাশা করছেন। যে আমার এই ছিল আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা এই মুহূর্তে যেতে চাই রাজশাহীতে, সেখানে রাজশাহীতে অবস্থান করছেন আমাদের সহকর্মী কাজী সাহেব। জি কাজী সাহেব, আপনি বলবেন সেখানকার এনসিপি নেতৃবৃন্দের আগমন নিয়ে কি কি প্রক্রিয়া শুরু করছে এনসিপি স্থানীয় নেতৃবৃন্দ? ধন্যবাদ তারেক। ইতিমধ্যেই কিন্তু এনসিপি নেতাকর্মীদেরকে বরণ করে নিতে রাজশাহীর যে গোদাগাড়ি সীমান্ত এলাকা আছে এবং চাঁপাইনবাবগঞ্জে আছে, সেখানে এনসিপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন। আমরা আছি গোদাগাড়ির ডাইংপাড়ার যে গোল চত্বরে, সেখানে যদি একটু দেখাই, এখানে ইতিমধ্যেই নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করে নিতে যে ধরনের আয়োজন থাকে সেটি তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। এই ডাইংপাড়ার এই মোড়টিতেই এনসিপি নেতাকর্মীরা আসলে সমাবেশটি, পথসভাটি শুরু হবে এবং তারা যেটি বলছেন যে প্রচুর সমাগম হবে আজকের এই যে পথসভাটি অনুষ্ঠিত হবে, সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। সেই জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটি তারা নিয়েছেন। আমরা একটু স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে চাই, তাদের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে এনসিপির এখানে আসছেন, আপনারা কতটুকু প্রস্তুত? সমাবেশ কেমন হবে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের উপজেলা পর্যায়ে প্রান্তিক অঞ্চলে তৃণমূলের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এখানে আসছেন। আশা করছি এখানে ভালো একটা প্রোগ্রাম হবে সফলতার সহিত, এবং এখানে মোটামুটি ভালো একটা জমায়েত আমরা করতে পারবো ইনশাআল্লাহ। কেমন জমায়েত হবে মনে হচ্ছে? অন্য জায়গার তুলনায় বেশি হবে না কম? মোটামুটি আমাদের এখানে 2000+ লোকের জমায়েত আমরা আশা করছি, বাকিটা আল্লাহ ভরসা। এখানে যারা বলছেন যে তারা নেতৃবৃন্দ, আমরা একটু দেখাতে চাই যে এদিকে অনেক নেতৃবৃন্দরা আছেন যে তারা সেখানে অবস্থান করছেন ডাইংপাড়ার এই মোড়টিতে। এখান থেকে তারা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের যে জেলার সীমানা আছে তার মাঝামাঝি সেখান থেকে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করে নেবেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমরা সহকর্মী তারেক রহমানের কাছ থেকে যেটুকু পেয়েছি সেই তথ্য অনুযায়ী এনসিপি নেতৃবৃন্দ সেখানে পদযাত্রা করছেন। সেই পদযাত্রার পরে তারা রাজশাহী সীমানায় যখন ঢুকবেন তখন গোদাগাড়ির নেতৃবৃন্দরা তাদেরকে গ্রহণ করে নেবেন এবং সেখান থেকে রাজশাহীর যে পদযাত্রা, আজকের যে জুলাই পদযাত্রা শুরু হয়েছে এনসিপির, সেটি রাজশাহী অঞ্চলের যে আজকের যে কর্মসূচি সেটি শুরু হবে। এখান থেকে আমরা জানি যে রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়কগুলিতে তারা পদযাত্রা করবেন, তারপরে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে সমাবেশ হবে। সেই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। সেই জন্য রাজশাহীর মানুষরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আসলে দেখতে যাচ্ছেন যে আজকে এনসিপি নেতৃবৃন্দরা কি ধরনের বার্তা সাধারণ মানুষদেরকে দিচ্ছেন এবং রাজনৈতিক দল হিসেবে তারা যে প্রত্যাশাগুলি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কথা বলছেন সেগুলি কতটুকু হবে সেই প্রত্যাশা আজকে হবে। এবং রাজশাহীর মানুষ অধীর আগ্রহী আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি ধরনের বক্তব্য রাখেন। তো ডানা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ এনসিপি পদযাত্রার খবর। আমরা আবারও পরবর্তী বুলেটিনে জানাবো এবং এখন ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাদেরকে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানী খেলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। রোববার সকালে খেলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশের রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশরাফ আলী ও নিহার। তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালক আব্দুল কাশেম গ্রেফতার করে পুলিশ। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসেঙ্গা ইউনিয়ন ভূমি অফিস। নাম খারিজ থেকে শুরু করে জমি জমার সব কাজে দিতে হয় বাড়তি টাকা। কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে পারলেই মেলে সেবা, না হলে ঘুরতে হয় দিনের পর দিন। বছরের পর বছর ধরে এই অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিনই হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহবুব তামিম। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ দুর্নীতির চিত্র। এখানে সেবা নিতে আসা মানুষদের গুনতে হয় টাকা, আর টাকা না দিলে নামজারি, জমি মাপযোগ বা যে কোনো কাজের জন্য ঘুরতে হয় টেবিলের পর টেবিল। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে এখানে। 4 মাস আগে 10,000 টাকা 10,000 চাইছি, 10,000 আমি 10,000 দিছি, 8,000 দিছি, 2,000 টাকা খাইয়ের জন্য এত ঘুরাইতেছে। আজকে না কালকে পরকা নাই, খালি এমন ঘুরাইতেছে অনেক বহুদিন ধরে। যে আমি দিছি খারিজ, আমার কাগজও নাই, আমার খারিজও নাই।
ওই যে কাগজ ওই গপ চালিয়েছে পাইনি অনেক মানে ঘুষ দিলে তারা কাগজ বার হবো নাইলে পারতো না ঘুষ দিলে কাগজ বার হবো নাইলে ওই কাগজ পাইনি বিচার। শুধু অর্থ আদায়ই নয়, অফিসের কর্মকর্তা কর্মচারীরাও অফিসে আসেন না ঠিকমতো, ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা প্রার্থীদের। এতে দিনের পর দিন হয়রানির শিকার হয়ে অতিষ্ঠ তারা। গাজীপুর থেকে আসছি পর্চা উঠানোর জন্য, প্রায় 25 কিলো দূর গাজীপুর। আমার অর্থ গেছে, শ্রম গেছে, কষ্ট হচ্ছে। তো আরেকদিন এসে যত সময় পাবো কিনা এটার সন্দেহ আছে। 8,000 টাকা দেওয়ার কথা আর কি, 4,000 টাকা দিছি আর 4,000 টাকা মনে হয় টাকা। দেশ টিভির অনুসন্ধানে এই অফিসের ঘুষ লেনদেনের প্রমাণ মিললেও কর্মকর্তারা বলছেন এই অফিসে কোনো প্রকার ঘুষ লেনদেন হয় না। আগে দেখি না, কারণ বর্তমানে কাজটা হলো অনলাইনে হয়, অনলাইনে আবেদন দেয়, অনলাইনে আবার সেটা পাঠায়, অনলাইনে যা আসে এটা কমপ্লিট করে রিপোর্ট হোক, প্রস্তাব হোক, আবার অনলাইনে পাঠায়। তাজউদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যেন কোনো অদৃশ্য ক্ষমতার খুঁটির জোরে বারবার পার পেয়ে যাচ্ছেন তিনি। তবে অভিযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভূমি অফিসগুলোর অনিয়ম ও দুর্নীতি রোধে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বাস্তবায়ন হলে মানুষের হয়রানির শিকার হতে হবে না। ভূমি সেবা যাতে মানুষ ভোগান্তিবিহীন এবং খুব সহজে পেতে পারে, এজন্য ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং জেলা প্রশাসন সকলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেবামূলক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এমন অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বামী তালাক দেওয়ার পর সন্তানকে ছেড়ে আসতে বাধ্য হন 23 বছরের আশা বানু, আর এতেই ভেঙে পড়েন তিনি। একসময় মানসিক ভারসাম্য হারিয়ে নওগাঁর বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়েন অজানার পথে। ঘুরতে ঘুরতে রাজশাহীর গোদাগাড়ির ভারতীয় সীমান্ত ঘেঁষে এলাকায় পৌঁছান। ভারতীয় ভেবে স্থানীয়রা তাকে বিজেপির হাতে তুলে দেয়। এরপর ভারতীয় পরিচয়ে 1.5 মাস জেল খাটেন। অবশেষে কারা কর্তৃপক্ষের চেষ্টায় পরিবারের কাছে ফিরেছেন নওগাঁর আশা। কামাল হোসেনকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। 2022 সালে স্বামী তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আশা বানুকে, রেখে দেয় ছেলে সন্তানকেও। সেই বিয়ে নিয়ে আক্ষেপ এখনো আশা বানুর কণ্ঠে। পাগলের সঙ্গে বিয়ে দিছে, পরে জানছি আমি একটা পাগল আমাকে একটা ভালো লোকের সঙ্গে বিয়ে দিত, তাহলে আমার জীবনটা ভালো হইতো। আঙ্গুল চেনের মধ্যে গেছে, ভ্যান আসছিল বাসার মধ্যে, ভ্যানের মধ্যে আঙ্গুল গেছে, পরে কেটে পড়ে যেত। আমি একটা কথা নিয়ে আমার সঙ্গে ঝগড়া বেঁধে গেছে যে আমার ছেলেকে তুমি দেখতেছো না, যদি আঙ্গুল কেটে যাইতো। এরকম একটা সিচুয়েশনে ঝগড়াটা বেড়ে যায়, পরে আমি ডিভোর্স করছি। সংসার হারিয়ে অনেকটা পাগলপ্রায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এবছরের 16 মে অনুপ্রবেশ সন্দেহে যখন বিজিবি সদস্যরা আটক করে সোপর্দ করে পুলিশের কাছে, তখন আশা বানুর পরিচয়ের সবখানে লেখা ছিল অজ্ঞাত। 1.5 মাসের বেশি সময় ভারতীয় পরিচয়েই জেল খাটেন তিনি। নদীর পাশ দিয়ে আমি হাঁটতেছিলাম, তখন বিজিবি স্যাররা আমাকে ভারতীয় বলে ধরে নিয়ে যায়, থানায় দিয়ে দেয়। তখন আমার মাথায় সেন্স ছিল না, পরে সেন্স ফিরে আসার পরে আমি বলেছি যে নওগাঁ জেলায় আমার বাড়ি, আমার বাবা আছে, আমার মা ছোটবেলায় মারা গেছে। তখন আমি সুস্থ হওয়ার পরে আমাকে আমার বাবা নিয়ে আসছে। হঠাৎ নিখোঁজ হওয়া আশার সন্ধানে পুলিশের শরণাপন্ন হয়েছিলেন বাবা মীর মুস্তাফিজুর রহমান। অবশেষে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সন্ধান পান মেয়ের। আমার মেয়েকে হারাই গেছিল, যাওয়ার পর গোদাগাড়ি থানা পুলিশরা ধরেছে, ধরার পরে তারা জেলখানায় দিছে রাজশাহীতে। জেলখানা দেওয়ার পর তারপরে জেলখানার জেলে ফোন দিচ্ছে আমার কাছে যে আপনার মেয়ে এখানে আছে, এই নাম আশা নাম। হ্যাঁ আমার মেয়ে, তো আসেন। কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের মাধ্যমে যখন তারা আশাকে পান তখন কোনো কথাই বলতেন না, নানা প্রশ্ন করলেও চুপ থাকতেন। 1.5 মাসের চেষ্টায় আশার মুখে কথা ফোটাতে সফল হন তারা। মেলে সব প্রশ্নের উত্তর। এরপর আইনি প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। যতটুকু ধারণা করা হয়েছে সে হচ্ছে রয়্যাল এজেন্ট হিসেবে এখানে অনুপ্রবেশ করেছে। তো সেক্ষেত্রে যখন বিজ্ঞাপনের মাধ্যমে কারাগারে আসে, কারাগারে আসার পরে জেল সুপার কাছে পরবর্তীতে যে চলে আসে, যে নির্দেশনা চলে আসে যে সে আসলে ভারতীয় কেউ নন, অনুপ্রবেশকারীও নন, বাংলাদেশের একজন নাগরিক। তার আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তার যে অ্যাডভোকেট তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার বাবা এবং অ্যাডভোকেটের উপস্থিতিতে তাকে যথারীতি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় গুপ্তচর হিসেবে পুলিশ কারাগারে পাঠিয়েছিল আশাকে। এখন আইনি প্রক্রিয়া মেনে শেষ হবে সেই মামলা। এজন্য আদালতে হাজিরা দিতে হবে তাকে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।